আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর কাফরুলে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, জনসভায় দলটির নেতারা কি বলছেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার নিজস্ব যে আসন ঢাকা 15 আসন, এই 15 আসন থেকে আজকে সর্বপ্রথম তিনি তার গণসংযোগ শুরু করেছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তিনি নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন জেলা ঘুরে এসে কিন্তু আজকে এই প্রথমবারের মতো তিনি গণসংযোগ শুরু করেছেন। আমরা দেখেছি যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ঠিক 11:30 বেজে কাফরুলের যে হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, সেই হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকেই তিনি কিন্তু তার গণসংযোগটি শুরু করেছেন এবং তিনি গণসংযোগের শুরুতেই কাফরুল হাই স্কুল মাঠের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণেই কিন্তু মাঠের স্কুলের ভেতরে প্রবেশ করেছেন এবং এই স্কুলে ভেতরে প্রবেশ করে কিন্তু তিনি শিক্ষকদের সাথে কথা বলেছেন। তিনি তার প্রচারণার যে ইশতেহার, সেই ইশতেহারগুলি তাদের সামনে তুলে ধরেছেন। আমরা এই এলাকার আশেপাশের লোকজনের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই এলাকায় কিন্তু অনেক সমস্যা রয়েছে। মানুষের জীবনযাত্রার মানের দিকে লক্ষ্য করে তিনি যে ইশতেহারগুলি দিচ্ছেন, সেই ইশতেহারগুলির কথা জামাতের আমিরকে তুলে ধরছেন। আমরা দেখে তার অনেকেই বলেছে যে এই এলাকায় যে সবচেয়ে বড় সমস্যা ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমের কথাই কিন্তু সবচেয়ে বেশি আসছে। তারা বলছেন যে এইখানে যদি ড্রেনেজ সিস্টেমের সমস্যার সমাধান হয় তাহলে কিন্তু অনেকখানি এই ঢাকা 15 যে আসন, এই 15 আসনের সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও তারা রাস্তাঘাট উন্নয়নের কথা বলেছেন। যেহেতু মিরপুরের এই কাফরুল এই এলাকাটা অনেক জনসমাগম এলাকা, এই এলাকায় প্রচুর মানুষের বসবাস, সেই জন্য কিন্তু তারা চাচ্ছেন যে এই এলাকায় যাতে মানুষজন খুব শান্তিতে বসবাস করতে পারে, যাতে কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি না হয় ভবিষ্যতে, এইরকম কথা বলেছেন। আমরা সকাল থেকে দেখেছি যে যখন থেকে জামাতের আমিরের গাড়ির বহরটি এই এলাকায় এসে পৌঁছেছে, অর্থাৎ ঠিক কাফরুল হাই স্কুল মাঠে এসে পৌঁছেছে, আশেপাশের কিন্তু প্রায় কয়েক হাজার নেতাকর্মী তার সাথে তার জনসংযোগের সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে এই জনসংযোগে তিনি কিন্তু লিফলেট বিতরণ করছেন। প্রায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তিনি যে এই এলাকার ভোটারদের সাথে কথা বলছেন, কুশল বিনিময় করছেন এবং তিনি কিন্তু সবাইকে তার যে ইশতেহার, এই ইশতেহারের কথা বলছেন এবং মানুষের কথাও তিনি শুনছেন। মানুষ তাদের যে এলাকার সমস্যার কথা আছে, এই সমস্যার কথাগুলোও তিনি শুনছেন এবং সমাধানের জন্য তিনি মানুষকে জানাচ্ছেন যে এই সমস্যার সমাধানগুলি কিভাবে খুব সহজে করা যায়। আমি আরেকটু তথ্য দিয়ে আপনাকে জানাতে চাই যে তিনি কিন্তু এই ঢাকা 15 আসন থেকে তার গণসংযোগটি আজকে শুরু করেছেন। এরপরে তিনি কিন্তু তার গণসংযোগ ঢাকা মিরপুর 13 আসনে তিনি করবেন এবং তারপরে মিরপুর 10-এ। এরপরে তিনি আজকে কিন্তু একটি মহিলা কর্মী সমাবেশ রয়েছে, সেটি হচ্ছে বিকেলে মণিপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সেটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু কাফরুলের এই ঢাকা মিরপুর 15 আসনেরই একটি ঠিক স্কুলের জনসংযোগ যেখানে শুরু হয়েছিল, তার ঠিক পাশেই কিন্তু অবস্থান করছে তার এই গণসংযোগটি এবং এখান থেকেই তিনি কিন্তু আজকের এই গণসংযোগ শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে এর আগেও তিনি কিন্তু যখন 2018 সালেও একবার গণসংযোগে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি জোটভুক্ত হয়ে কিন্তু নির্বাচন করেছিলেন। এটি হচ্ছে তার দ্বিতীয় কোনো গণসংযোগ যেখানে তিনি দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। তো আজকে এখান থেকে তিনি এই গণসংযোগটি থেকে তিনি মাঝপথে জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ আদায় করার পরে যে দুটি স্থান ঢাকা মিরপুর 13 আসন এবং মিরপুর 10-এ দুটি মিরপুর 13 এবং মিরপুর 10-এ দুটি সভায় তিনি অংশগ্রহণ করবেন এবং একটি কর্মী সভায় অংশগ্রহণ করবেন। তো আপাতত এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য গণসংযোগ থেকে। সুমনা, রাজধানী কাফরুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। দীর্ঘ 19 বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী জনসভার মাঠ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।
নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান বগুড়ায় যাবেন। পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাতেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান। জনসভা শেষে তার বগুড়ায় রাত্রি যাপন করার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আমরা কথা বলবো তার সঙ্গে। ইউসুফ, রাজশাহী সহ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে আমাদের জানান। সুমনা, দীর্ঘ ২২ বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসছে। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে। একেবারে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহীতে। এবং আগামীকাল তিনি দুপুর 12:30টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেখানে তিনি রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসন এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসন এবং নাটোরের 4টি সংসদীয় আসন, মোট এই 13টি সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের পরিচিত করে দেবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাবেন। আমার এখানে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন রয়েছেন। তার থেকে জানবো আসলে বিএনপির চেয়ারম্যান আসার কেন্দ্র করে কি কি প্রস্তুতি আপনারা সম্পূর্ণ করেছেন আর কেমন জনসমাগম ঘটবে এবার। ধন্যবাদ আপনাকে। আমাদের জনসমাগম এখানে রাজশাহীতে স্বাধীনতার পরে আগামীকালকে মনে হয় এটি একটি ইতিহাস এবং হিস্ট্রি হয়ে রাজশাহীতে থাকবে। আমার বিশ্বাস এখানে যে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, আমাদের শুধু নেতাকর্মী না, রাজশাহীর জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের শ্রদ্ধেয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য। আপনারা জানেন রাজশাহী এটি আমাদের আসলে জাতীয়তাবাদী দলের স্বাধীনতার পর থেকেই ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে নিষ্পৃত হয়ে অনেকেই নেতাকর্মীরা তাদেরকে হত্যা করেছে, মামলা দিয়েছে, কিন্তু বিএনপি ছেড়ে কিন্তু কোথাও যায় নাই। তিনাদের নেতা আমরা আপনারা জানেন এই মাদ্রাসা মাঠে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসেন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ম্যাডাম তিনি এসে এখানে বক্তব্য রেখেছেন। এখানে মৌলানা ভাসানী সহ অনেক নেতৃবৃন্দ এখানে এই ঐতিহাসিক মাঠে বক্তব্য রেখেছেন। আগামীকালকে এই মাঠেই আমাদের শ্রদ্ধেয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। আমার বিশ্বাস কালকে আমাদের যে সমাগম হবে এবং আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি, ইনশাল্লাহ সাধারণ মানুষও আমাদের নেতাকর্মীরা তারা কোনো কিছুতেই অভাব হবে না বলে আমি বিশ্বাস করি। আমরা এখানে মেডিকেল টিম করেছি, আমরা এখানে যদি কোনো নেতাকর্মী অসুস্থ কিংবা সাধারণ মানুষ অসুস্থ হয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রেখেছি। এখানে আমাদের বাইক রয়েছে, তারপর আমাদের গাড়ি রয়েছে, এখানে আমাদের ভ্রাম্যমাণ টয়লেট রয়েছে, আমাদের পানির ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ। আমরা এখানে ওভার যারা আগামী আজ থেকে যারা আবার রওনা দেবে তাদের অ্যাকোমোডেশন দেওয়ার জন্য আশেপাশে আমরা ব্যবস্থা করেছি। এখানে আমাদের মোট কথা আপনি দেখে যে স্টেজের কাজ আমাদের শেষ, আমরা গতকালকে রাত্রেই আমরা সম্পূর্ণ করেছি। এখানে মাইকের কিছু সংখ্যক আছে, এলইডি লাগানো আমাদের কাজ শেষ। আমাদের এখানে কোনো কিছু আর কমতি নাই, আমরা শুধু কমতি রয়েছে আমাদের নেতা আমাদের কাছে আসবে। আমাদের এই রাজশাহীর সন্তান, তিনি রাজশাহী বিভাগের সন্তান, আমরা তিনাকে সিলেট চিটাগাঁয়ের চেয়ে রাজশাহীতে যেন তার চেয়ে বড় কিছু করতে পারি, আমরা সেই প্রত্যাশা আমরা রয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলছিলেন যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং শুধু তার আসার জন্য তারা অপেক্ষা করছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে জনাব তারেক রহমান আসার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাল রাজশাহী থেকে বগুড়া যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জনসভায় অংশগ্রহণ শেষে তার রাত্রি যাপনের কথা রয়েছে। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ববিন রহমান। ববিন, বগুড়ায় তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে? সুমনা, এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এবং এই মাঠটিতেই আগামীকাল বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই মাঠে আগামীকাল প্রবেশ করার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৯ বছর পর বগুড়ার মাটি অর্থাৎ নিজ বাপ দাদার যে পৈতৃক ভিটা, সেই ভিটায় পা রাখতে যাচ্ছেন তিনি। এবং এর আগে কিন্তু 11 জানুয়ারি তার একটি সফর
হওয়ার কথা ছিল বগুড়ায়, এবং নির্বাচন কমিশনারের অনুরোধে সেটি বাতিল করা হয়েছিল, যার কারণে নেতাকর্মীদের মাঝেও একটি হতাশা কাজ করেছিল। এবং সেই হতাশা কিন্তু কেটিয়ে উঠেছে তারেক রহমানের এই সফর, অর্থাৎ আগামীকালকের যে সফর, সেই সফরের কথা বা এই আগমনের কথা যখন বগুড়ার মানুষের মাঝে আবারও ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আবারও উচ্ছ্বাসে উদ্দীপনায় মেতে ওঠে এই বগুড়ার নেতাকর্মী এবং সাধারণ মানুষ। আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন আমাদেরকে, যে তারেক রহমান বগুড়ার মানুষের কাছে এক আবেগ আর অনুভূতির নাম, এবং সেই তাদের সেই প্রিয় নেতা বগুড়ায় আগমনে ইতোমধ্যেই কিন্তু জেলা বিএনপির সমস্ত প্রস্তুতি সেটি সম্পূর্ণ করতে যাচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে তার আগমনের খবরে কিন্তু বগুড়ার যে দলীয় কার্যালয়, বিএনপির যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় কিন্তু সাজ রব দেখেছি, এবং সেই সব কিন্তু করেছে। এবং এই যে আলতাফুন্নেসা খেলার মাঠে, আমার পিছনে যে একটু আগে যে বিষয়টি দেখলেন, যেই মাঠে তারা এই জনসভা করবেন, সেই জনসভার স্থল কিন্তু ইতোমধ্যেই মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত। এখন শুধুমাত্র যার জন্য এই মঞ্চ প্রস্তুত তার অপেক্ষায় রয়েছে সারা জেলাবাসী। এই ছিল আমার কাছে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। সুমনা। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ববিন রহমান। নির্বাচনী কর্মকর্তাদের গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারকে এ বিষয়ে চিঠি দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে সরকারের হা ভোটের পক্ষে প্রচার চালানো আইনসম্মত নয়। স্বাধীনতার পর দেশে চতুর্থবারের মতো গণভোট আয়োজন হতে যাচ্ছে। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের সাথে প্রবাসের অন্তত ১৫ লাখ ভোটার এতে অংশ নেবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এই গণভোটের আয়োজন করা হবে জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের মতামত নিতে। এরই মধ্যে গণভোটে হাঁয়ের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে সরকারি, আধা সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছে সরকার। তবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে হাঁয়ের পক্ষে প্রচারণায় ভোটের নিরপেক্ষতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এতে গণভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। আমি যদি হাঁয়ের পক্ষে বলি, তাহলে এটা তো পাবলিক ওপিনিয়নকে ম্যানিপুলেট করা হলো, সরকার যদি তার পজিশন থেকে বলে। সুতরাং এটা তো কোনো আইনে সিদ্ধ হওয়ার কোনো কারণ নাই। তো এথিক্যালিও জিনিসটা খারাপ দেখায় যে আপনি আমাকে হা ভোটে ভোট দিতে বলতেছেন। আমি মনে মনে ঠিক করেছি আমি নাতে দেব, কিন্তু আপনি আমাকে বলছেন হ্যাঁ। সরকারি কর্মকর্তাদের হাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারের নির্দেশ দেয়াকে ঘিরে বিতর্কের পর নির্বাচন কমিশন বলছে, নির্বাচনী কাজে জড়িত কর্মকর্তাদের গণভোটে হাঁ কিংবা নায়ের পক্ষ নেওয়ার সুযোগ নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কারোর পক্ষে কাজ করবে না। এটা হলো নির্বাচন কমিশনের নির্দেশনা। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে ইসি। প্রয়োজন পড়লে আমরা বলবো, আমরা কমিশন আলোচনা করি, দেখা যাক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সম্মেলন কেন্দ্র থেকে বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওদের ভাষা অন্যরকম, কাজে ওই গতিটা আমাদের চিন্তায় ভাবনায় আমরা কোনো রকম অ্যাডজাস্ট করতে পারছি না। আমরা অনেক কথা বলছি, সুন্দর সুন্দর কথা, সব ভালো কথা, কোনোটাই এটা আমাদের কথা, 100 বছর আগের পুরনো কথা। এখনকার যারা, তারা ওইভাবে চিন্তা হয়তো করছেই না। এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে আমাদের, যেখান দিয়ে আমাদের মূল স্রোত যাবে জীবনের, মূল স্রোতে আমরা এই বয়সী মানুষ নেতৃত্ব দিতে পারছি না, নেতৃত্বে অক্ষম আমরা। আমাদের কোনো দোষের কারণে না, আমাদের মাথা ওইভাবে কাজ করে না যেভাবে তাদের মাথা কাজ করে। 10 বছরের বাচ্চা ভীষণ রকম খেপে যায় যে বাবাকে মাকে বোঝাতে পারছে না সে।
কারণ ওই যে দূরত্ব, এই দূরত্বটাকে কিভাবে সামাল দেওয়া যায়। আমরা আজকে যা আলোচনা করছি সবকিছু হলো পুরনো আমলের কথাবার্তা। আমি ঢালাওভাবে বললাম, কথাটা চেপে ধরার জন্য, এটা আসলে তাই। সেই জন্য আমরা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছি। যখন দ্বন্দ্ব হয় তখন আমরা বুঝতে পারি না কেন এই দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব হচ্ছে এই জন্য তাদের দৃষ্টিতে আমরা গুহাবাসী। গুহাবাসীকে নগরবাসী কিভাবে কথাবার্তা বোঝাবে এই ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নগরবাসী গুহাবাসীর, আজকে নগরবাসী বলছি, গুহাবাসী গুহারও আগে চলে যাবে, নগরবাসী আরো অনেক উপরে, অতি অল্প সময়ের মধ্যে দূরত্ব। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনছিলাম। এদিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ সাজ্জাদ হোসেন নামে একজন ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বয়রাদিঘি এলাকায় মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে বলে স্বীকার করে। পরে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরবর্তীতে সেনাবাহিনী দীর্ঘ সময় তল্লাশি করে ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করে। এ সময় ওই বাসা থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দুগ্ধশিল্পে বিশেষ অবদান রাখা দেশের খামারিদের সম্মাননা দিতে ক্যাম্পেইনের উদ্বোধন করেছে প্রাণ দুধ। রাজশাহীর গুলশানে এমসিসিআই সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আগামী 1 ফেব্রুয়ারি থেকে প্রাণ ডেইরির 124টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র থেকে খামারিদের স্পট রেজিস্ট্রেশন শুরু হবে। যাচাই বাছাই শেষে জুরি বোর্ডের মূল্যায়ন ও ভোক্তাদের ভোটে সেরা 3 জন খাঁটি খামারি নির্বাচিত হবেন। তাদের জন্য থাকবে সম্মাননা স্মারক ও লাখ টাকা সমমূল্যের পুরস্কার। প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা জানান, খাঁটি খামারিদের স্বীকৃতি দেয়া এবং দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়ন এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ছিল এখনকার মতো। এরপর আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।